শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। নির্বাসিত জীবনের অবসানের দ্বিতীয় দিন বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত শেষে দুই হাত তুলে নিজেই দোয়া করলেন তিনি। সমাধিতে পৌঁছানোর পথে ব্যাপক নেতাকর্মীর ভিড়ে ধীর হয় তারেক রহমানের গাড়িবহর। প্রায় দেড় যুগ পর বাবার সমাধির পাশে সন্তান। পিতার আদর্শে রাজনীতির যে পথে চলেছেন তারেক রহমান, সেই জন্মদাতা জিয়াউর রহমানের কবর ছোঁয়া হয়নি 17টি বছর। ফাতেহা পাঠ ও কবর জিয়ারতে সামিল হলেন দুই হাত তুলে। এরপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় মহাসচিব মির্জা ফখরুল সহ দলের সিনিয়র নেতারা সঙ্গে ছিলেন। তারেক রহমান জিয়া উদ্যানে পৌঁছানোর অনেক আগে থেকেই সেখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল সমাধি ঘিরে। উদ্যানের প্রবেশ মুখে ঢল নামে নেতাকর্মীদের। তাদের অনড় অবস্থানের কারণে বিড়ম্বনায় পড়ে তারেক রহমানের গাড়িবহর। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গলদঘর্ম উৎসুক কর্মীদের চাপ সামলাতে অনুরোধ করতে থাকেন পথ ছেড়ে দিতে। কিন্তু কে শোনে কার কথা? বিজয় সরণি থেকে জিয়াউর রহমানের সমাধি পর্যন্ত 1 কিলোমিটারেরও কম পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। নেতাকর্মীদের এমন চাপ হাসি মুখেই সামলিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাত নেড়ে গোটা পথ সাড়া দিয়েছেন সবার প্রতি। নেতাকর্মীদের এমন চাপে নির্ধারিত সময়ে পৌঁছানো যায়নি জাতীয় স্মৃতিসৌধেও। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক ইতিমধ্যে জেনে গেছেন বাবার কবর জিয়ারত করার পর তারেক রহমানের গাড়িবহর এখন জাতীয় স্মৃতিসৌধের পথে। সহকর্মী তানজিম শাফিন রয়েছেন সাভারের পথে, বহরের সাথে রয়েছেন। শাফিন, জানাবেন গাড়িবহর এখন এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কতক্ষণ লাগতে পারে স্মৃতিসৌধে পৌঁছাতে? আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের ফুটেজ, আমরা দেখছি এখনো তারেক রহমান হাত নাড়িয়ে নাড়িয়ে নেতাকর্মীদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং তার গাড়ির চিত্র আমরা দেখছিলাম। বারবারই আমরা দেখতে পাচ্ছি একটি বিষয়ে তারেক রহমানের গাড়িবহরের সাথে নেতাকর্মীদের ঢল আমরা বরাবরই দেখতে পেয়েছি। আজ সেই দুপুর থেকে, যতক্ষণ থেকে তারেক রহমান বের হলেন তার বাসা থেকে, প্রায় দেড় যুগ পর আজ শুক্রবার জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবার জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। এরপর তিনি কবর জিয়ারত করে স্মৃতিসৌধের উদ্দেশ্যে তার গাড়িবহর রওনা হয়। তারেক রহমানের আজকের যাত্রা, আজকের কর্মসূচি তার নিয়ম মতেই চলছে এবং যেভাবে নির্ধারিত যে কর্মসূচি রয়েছিল সেই কর্মসূচি এখনও চলমান। কিন্তু নেতাকর্মীদের যে ভিড় চোখে পড়েছে, সেই ভিড়ের চিত্রের কারণে বলা যেতে পারে গাড়ি বহরটি খুব ধীর গতিতে আগাচ্ছে। দীর্ঘ 17 বছর পর গতকাল বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার একদিন পর আজ শুক্রবার জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথম কর্মসূচি হিসেবে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। আজ শুক্রবার বিকেল 4:42 শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে পৌঁছে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। দর্শক, আমরা শেখ আহমেদ রেজা রয়েছেন স্মৃতিসৌধ এলাকার কাছাকাছি, তিনি রয়েছেন। সেখানকার খবরাখবর তার মাধ্যমে জানার চেষ্টা করব, সেখানকার আপডেট জানার চেষ্টা করব। রেজা, জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মীদের ঢল আমরা বরাবরই দেখেছি, চোখে পড়ার মতো। সেখানকার চিত্র দেখতে চাই। এখানেও নেতাকর্মীদের ঢল আছে, উপস্থিত জনসমাগম রয়েছে এবং প্রচুর নেতাকর্মী সমর্থক এবং কর্মী সমর্থক তারা এখানে এসে জাতীয় স্মৃতিসৌধের ঠিক সামনের অংশে জড়ো হয়েছেন এবং সেই জড়ো হওয়ার সময়টা মূলত এখন থেকে নয়, সেটি দিনের অগ্রভাগ অর্থাৎ দুপুরেরও আগে থেকে তারা কিন্তু এখানে অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধের এই সাভার নবীনগরের এই এলাকা জুড়ে অর্থাৎ এইখানে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা দিনের অগ্রভাগে বিশেষ করে দুপুরের আগে থেকে এখানে এসে ক্রমান্বয়ে জড়ো হওয়া শুরু করেন। সেটি কিন্তু এখন পর্যন্ত বাড়ছে এবং তাদের যে অপেক্ষা সেটি আসলে দীর্ঘ সময়ের অপেক্ষা। অর্থাৎ 17 বছর পরে তারেক রহমান দেশে ফিরেছেন এবং তিনি গতকালের যে আনুষ্ঠানিকতা, মূলত যে আনুষ্ঠানিকতা ছিল দেশে ফিরে, সেই আনুষ্ঠানিকতা শেষে আজকে দ্বিতীয় দিন তার প্রথম কর্মসূচি ছিল মূলত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার বাবা তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন, এবং তারপরে দ্বিতীয় কর্মসূচি ছিল দিনের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সেই শ্রদ্ধা জ্ঞাপনের মূলত আনুষ্ঠানিকতা যেটি রয়েছে সেটি একটু পরিবর্তন হয়েছে। ঈশ্বর একটু জানিয়ে রাখি এবং দর্শকদেরও জানিয়ে রাখা ভালো যে এই শহীদ বেদিতে অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে যেই রীতি রয়েছে যে সূর্যাস্তর পরে তেমন করে আসলে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের যে বিধিনিষেধ বা রিচুয়াল বা রীতি সেটি আসলে একটু অর্থাৎ সূর্যাস্ত যাবার পরে সেই রীতি আসলে ব্যাহত হয়। ফলে দলের পক্ষ থেকে মূলত স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের পক্ষ থেকে সেই ফুলেল যে শ্রদ্ধা বিএনপির পক্ষ থেকে সেটি আসলে করা হয়েছে আলাদাভাবে। তারপরেও কিন্তু তারেক রহমান এই দীর্ঘ সময় যে অপেক্ষমান অবস্থায় তার যে নেতাকর্মী সমর্থক অনুসারীরা ছিলেন তারা অপেক্ষমান অবস্থায় ছিলেন বলে তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং সেখানে এসে হয়তো তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, কিন্তু ফুলের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ পুষ্পস্তবক অর্পণের যে আনুষ্ঠানিকতা সেটি থেকে নিজেকে বিরত রাখছেন। তবে এখানে আসবেন এবং এখানে এসে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন জাতীয় বীরদের এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এবং সেই আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার পূর্বে এখানে হয়তো আপনি জানেন যে দেখছিলেন যে মূলত ঢাকার যে জিয়া উদ্যান সেখান থেকে তার যে গাড়িবহরটি সেটি আসলে ক্রমান্বয়ে এই ঢাকার সাভারে আসছে এবং সেখানে প্রচুর নেতাকর্মী দুই পাশে অবস্থান করছে এবং তাদেরকে হাত নাড়িয়ে তাদের যে অভিবাদনের যে প্রতিক্রিয়া সেটি আসলে তিনি জানান দিচ্ছেন। সেই কার্যক্রমে অংশ নিতে গিয়ে মূলত তার যে এই যে দেরি হওয়া বিলম্বিত হওয়া অর্থাৎ নির্ধারিত সময়ের দুপুরের পরে ঠিক এখানে আসার কথা থাকলেও সেটি ক্রমান্বয়ে দেরি হয়েছে শুধুমাত্র তার এই যে জনসমর্থন যারা রয়েছে তাদের প্রতিক্রিয়া জানাতে, এবং সেই প্রতিক্রিয়া জানাতেই তিনি কিন্তু এখন পর্যন্ত ব্যস্ত রয়েছেন। এবং গাড়িবহরে আপনি গতকাল থেকে দেখছিলেন যে সবার আগে বাংলাদেশ খচিত যে বাসটি লাল সবুজের যে বাসটি সেটিতে করে কিন্তু তিনি আজও উঠেছেন এবং সেখান থেকেই তিনি জিয়া উদ্যানে গিয়েছেন। জিয়া উদ্যান থেকে এখন জাতীয় স্মৃতিসৌধে আসছেন এবং সেখানে পথে পথে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের ভালোবাসার প্রতিক্রিয়া তাদের তারেক রহমানের প্রতি অর্থাৎ বিএনপির প্রতি যে পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা রয়েছে সেগুলোর প্রতিক্রিয়াও কিন্তু তারা জানাচ্ছেন এবং তারেক রহমান সেই প্রতিক্রিয়ার যে ভালোবাসার যে প্রতিক্রিয়া সেটিও কিন্তু বাস থেকে হাত নেড়ে তিনি সবাইকে জানাচ্ছেন। সেই কার্যক্রমে মূলত আসলে কিছুটা বিলম্ব হচ্ছে এই পুরো পথটি আসতে, কেননা দুপাশেই সড়কের দুপাশে প্রচুর জনসমর্থক যারা রয়েছেন তারা আসলে সেখানে অপেক্ষমান অবস্থায় রয়েছেন এবং সেই অপেক্ষমান অবস্থা অর্থাৎ জনতার ঢল ঠেলে এই তারেক রহমান যখন এখন এই সাভারে এসে পৌঁছাবেন হয়তো সেটি আরও ঘণ্টাখানেকের মতো সময় লাগতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তবে সেটার চেয়ে বেশিও লাগতে পারে, কেননা তার গাড়ির বহরের যে গতি সেটি আসলে খুবই মধ্যর শ্লথ ধীর, ফলে সেটি আসলে আস্তে আস্তে ঠিক কটা বাজতে পারে যে আপনি জানেন যে এখন 6টা নাগাদ, সেটি আমাদের ধারণা যে 7টা সাড়ে 7টার দিকে হয়তো তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছাতে পারেন। এখানে একটু বলে রাখি ইশরাত, যেই স্মৃতিসৌধে সমর্থক যেমন রয়েছে তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। দারুণ এক ধরনের একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিভিন্ন বাহিনীর সংমিশ্রণে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, এপিবিএন, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা কিন্তু পুরো নিরাপত্তা বলয় তৈরি করেছেন। ফলে এই জায়গাটিতে আলাদাভাবে নিরাপত্তা দেওয়াটাও একটা ওনাদের জন্য চ্যালেঞ্জ ছিল এবং সেটি আসলে দীর্ঘ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য এখানে অবস্থান করছেন। এবং এর আগে আপনাদেরকে জানিয়েছি দলের সিনিয়র নেতারা কিন্তু ইতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধের মধ্যে পৌঁছেছেন। সেখানে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। অর্থাৎ তারেক রহমান আসলে পরে সেখানে তার সাথে যে শ্রদ্ধা জ্ঞাপনের প্রস্তুতি বা পর্ব সেখানে তারা অংশ নেবেন এবং সেই কার্যক্রমকে ঘিরে মূলত এখানে আলাদা একটি ব্যাপক আয়োজন রয়েছে জাতীয় স্মৃতিসৌধে। আপনি জানেন প্রায় 17-18 বছরের দীর্ঘ সময় পরে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে জাতীয় শহীদদের এবং শহীদ বীরদের বাংলার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে সমস্ত শহীদরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মূলত এখানে আসছেন, সেটি 18 বছরেরও বেশি সময় পরে। ফলে সেই আয়োজনকে ঘিরে আলাদা ধরনের আনুষ্ঠানিকতা বিএনপির অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলাদাভাবে করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এখানে ব্যবস্থা করা হয়েছে। মূলত নানা ধরনের নিরাপত্তা জড়িত কারণে জাতীয় স্মৃতিসৌধের মাধ্যমে গণমাধ্যমের
কর্মী রয়েছেন তাদের প্রবেশের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধের মধ্যে মূলত কর্মীরা এখনো যেতে পারছেন না, তবে বিএনপি বিএসএফের পক্ষ থেকে সেই যে শ্রদ্ধা জ্ঞাপনের যে কার্যক্রম বা যে আনুষ্ঠানিকতা সেখানে থাকবে, সেটির ক্ষেত্রে কিন্তু বিএনপি বিডিএসএলের যে পেজ বা সেখান থেকে তারা আসলে সরাসরি সেখানে দেখা যাবে, সেটির মাধ্যমেই দর্শকরা অর্থাৎ টেলিভিশনের দর্শকরা দেখতে পারবেন। এবং আমি যেটি বলছিলাম যে কর্মী সমর্থকদের সাথে আমরা বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিলাম, তাদের মধ্যে যে পরিমাণে উচ্ছ্বাস আবেগ রয়েছে, মূলত 17 বছরের দীর্ঘ অপেক্ষার পরে সেই অপেক্ষার অবসান ঘটেছে গতকাল। তাদের প্রিয় নেতা অর্থাৎ বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং তিনি গতকাল থেকে তার এই কার্যক্রম রয়েছে এবং গতকাল মূলত 300 ফিটে বিশাল এক জনসভায় তিনি কিন্তু দেশ এবং মানুষ নিয়ে তার একটি পরিকল্পনা রয়েছে, পরিকল্পনা বাস্তবায়নে তিনি মূলত বাস্তবায়নে তিনি দলের প্রধান হিসেবে যে ধরনের পরিকল্পনা করবেন সেটি হয়তো মানুষের জন্য কিভাবে সেটি কাজে লাগানো যায় এবং সেখানে সকলের অংশগ্রহণও তিনি চেয়েছেন। আমরা সেই কথাই শুনছিলাম। আমরা যেতে চাই সহকর্মী আরফিন শাকিলের কাছে। তিনিও আসলে জাতীয় স্মৃতিসৌধের এই প্রাঙ্গণে অবস্থান করছেন এবং তার মাধ্যমে দলের নেতাকর্মীরা এবং নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সমস্ত নেতারা কথা বলেছেন তারা কি বলেছেন এবং ঠিক তারেক রহমান আসতে এখানে কতক্ষণ সময় লাগতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে যাচ্ছি আমাদের আরেক গাড়িবহর সাথে যুক্ত রয়েছেন যে ঠিক স্মৃতিসৌধে যে আসলেন ঠিক কতদূর আসলেন তানজিম শাফিন তিনি আসলে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই জাতীয় স্মৃতিসৌধের যে গাড়িবহর সেটি আসলে কতদূর পৌঁছালো এবং ঠিক কটা নাগাদ এখানে এসে পৌঁছাতে পারে। কখন নাগাদ এই গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছবে তা বলা সত্যিই মুশকিল, কারণ এখন আমরা যে গতি দেখতে পাচ্ছি তা ঘন্টায় 10 কিলোমিটারেরও কম, অর্থাৎ গাড়িবহরটি একেবারেই মানুষের হাঁটার গতিতে চলছে। কারণ গাড়িবহরটির সামনে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ তারা আসলে মিছিল করে কিংবা বারবার আসলে তারেক রহমানকে দেখার জন্য তারা তার যে বাসটি রয়েছে সবার আগে বাংলাদেশ লাল সবুজের বাসটি ধানের শীষ অঙ্কন করা, সেই বাসটির সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছেন, কেউ ছবি তুলতে চেষ্টা করছেন বারবার করে। তো এতে করে যেটা হচ্ছে যে এই গাড়ির গতি একেবারেই আমি বলছিলাম যে পায়ে হাঁটার গতিতে এসে থেমেছে বা কমেছে। তো এখন আমরা এই মুহূর্তে আছি, আমরা কল্যাণপুর বাস স্ট্যান্ড অতিক্রম করলাম। এই দারুসালাম রোড থেকে আমরা এখনও গাবতলীর উদ্দেশ্যে আসলে যাচ্ছি এবং পুরো সড়কটিতে একটি যানজটের তৈরি হয়েছে। পেছনে যানজট কতটা দীর্ঘ সেটি দেখতে পাচ্ছি না, কারণ চোখের সীমায় যতটুকু দেখা যায় পুরোটাই আসলে যানবাহনের সারি দীর্ঘ জট আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে যেই ঘটনাটি আমরা লক্ষ্য করলাম যে নেতাকর্মীদের যেই বিশৃঙ্খল একটি অবস্থা, যে গাড়িবহরটির সামনে বারবার চলে আসা এবং সেখান থেকে এই গাড়িবহরটি সামনে এগোতে বাধা এক ধরনের হয়ে দাঁড়ানো, সেটি আইন শৃঙ্খলা বাহিনী বারবার চেষ্টা করেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। পাশাপাশি এই সড়কটিতে আমরা দেখেছি যে সাধারণ মানুষের যেই যান চলাচল সেটি একেবারে নিয়ন্ত্রণ করা হয়নি, অর্থাৎ সাধারণ মানুষের যান চলাচলও এই গাড়িবহরটির ঠিক সমান্তরালে পাশাপাশি চলছে। এর ফলে যেটি হচ্ছে যে পেছনে যারা রয়েছেন তাদের আসলে যাত্রাটি অনেকটা বিঘ্নিত হচ্ছে এবং পিছনে অনেকটাই থমকে আছে এই যানবাহনগুলো। গাড়িবহরটির সামনের দিকে যেটি বলছিলাম যে বারবার করে বিএনপি নেতাকর্মীরা আসছেন, অনেক ক্ষেত্রে উৎসুক জনতা যারা রাস্তার দুধারে বিভিন্ন দোকানপাট, বিভিন্ন অফিস কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তাদেরকেও আমরা দেখেছি যে উৎসুক এই মানুষজন চলে আসছেন। তারেক রহমান এই রাস্তা ধরে যাচ্ছেন এই খবরটি জানার সাথে সাথেই তারা আসলে তাদের যেই প্রতিষ্ঠানগুলো সেখান থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং সেটি নিয়ন্ত্রণ করা আসলে সত্যি দুরূহ একটি ব্যাপার। আইন শৃঙ্খলা বাহিনী অনেক করে চেষ্টা করছে যে আসলে কিভাবে এই রাস্তাটি
কিছুটা হলেও ফাঁকা করা যায়, তবে সেটি আমরা একেবারেই দেখছি না। আমরা দেখছি যে সিএসএফ অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা পায়ে হেঁটে এই গাড়িবহরটির সাথে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে রাস্তার ভেতর দিয়ে যেই নেতাকর্মীরা আসছেন, মিছিল করছেন, স্লোগান তুলছেন, কিংবা সাধারণ মানুষ যারা পারাপার করছেন অনেকটা বেখেয়ালে, তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে বারবার তারা চেষ্টা করছেন। তবে এই সকল প্রক্রিয়ার মাঝেই আমরা দেখছি যে দীর্ঘ একটি যানজটের মধ্যে গাড়িবহরটি পড়ে গেছে। এখনও সাভার জাতীয় স্মৃতিসৌধ এখান থেকে অন্তত 8.5 থেকে 9 কিলোমিটার, এবং প্রতি ঘন্টায় যদি আমরা মানে এই গতিতে চলে তাহলে এখানে পৌঁছতে আরও হয়তো 2 থেকে 2.5 ঘন্টা এরকম সময় লেগে যেতে পারে, যেহেতু একেবারে পায়ে হাঁটার গতিতে যানবাহনগুলো চলছে। জানিয়ে রাখি যে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং বাবার কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘ 17 বছর পর একটা আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়েছেন এবং তার যে অভিব্যক্তি তার মধ্য দিয়ে আমরা সেটি একটি প্রকাশ দেখতে পেয়েছি এবং তিনি মোনাজাত করেছেন। তিনি যাবার পুরো পথটিতে আমরা দেখেছি যে মানুষকে মোনাজাতের জন্য সেই অঙ্গভঙ্গির মধ্য দিয়ে দুহাত জড়ো করে দেখাচ্ছিলেন যে দোয়া বা প্রার্থনা করার জন্য, এবং সেই প্রার্থনায় তিনি যখন নিজে তার বাবার সমাধির পাশে দাঁড়ান, সেখানে একটি আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে তিনি গেছেন এবং সেখানে কিছুক্ষণ পরে তিনি যারা সিনিয়র নেতাকর্মীরা ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, নজরুল ইসলাম খান তারাও ছিলেন, তো তারা তার যেই বাসের সাথে সওয়ার হয়েছেন তাদেরকে তিনি পাঠিয়ে দেন। তারা বাসে চলে আসেন এবং তারেক রহমান একান্তে কিছু সময় একা দাঁড়িয়েছিলেন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে, এবং তিনি সেখানে সেই মুহূর্তটুকু ব্যক্তিগতভাবে আসলে নিয়েছেন এবং সেখানে তিনি প্রার্থনা করেছেন তার বাবার জন্য দুহাত তুলে। এরপরই আসলে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে গাড়িবহরটি রওনা হয় এবং শেরেবাংলা নগর থেকেই আমরা নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় তার মধ্য দিয়ে এই গাড়িবহরটি যেতে অনেক ধরনের বাধার আসলে লক্ষ্য করি এবং সেই বাধা কাটিয়ে সামনের দিকে গতিতে, এবং যেহেতু সন্ধ্যা নেমে এসেছে, সূর্য অস্তাচলে, এরপরে যে আমরা জানি যে সন্ধ্যার পরে জাতীয় পতাকা উত্তোলিত রাখা কিংবা সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্রে কিছুটা হলে সীমাবদ্ধতা রয়েছে। তো সেক্ষেত্রে তারেক রহমানের আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং বাবু গশ্বরচন্দ্র রায় তারা উপস্থিত হন এবং তারা সন্ধ্যার আগে অর্থাৎ সূর্যাস্তের আগে তারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমানের পক্ষ থেকে। তবে এই আনুষ্ঠানিকতা পূর্ণ করার জন্য তারেক রহমানের গাড়িবহরটি এখনো সেই উদ্দেশ্যে রাস্তার দুধারে সাধারণ মানুষ তারাও জড়ো হয়ে যাচ্ছেন, যে যেখানে পাশ থেকে আজ করতে পারছেন যে এই বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি 17 বছর পর তিনি যাচ্ছেন, তখনই সাধারণ মানুষ আসলে বেরিয়ে আসছেন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এরপরে যেটি হচ্ছে যে রাস্তায় আরও বেশি পরিমাণে মূলত যানজটের তৈরি হচ্ছে এবং গাড়ির গতি আবারও কমে যাচ্ছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে, তারা চেষ্টা করছেন যে যানবাহনগুলো যাতে কিছুটা হলেও নির্বিঘ্নে যাওয়া যায়। রাস্তা ফাঁকা করার জন্য তাদের বেগ পেতে হচ্ছে, তবে এর মধ্য দিয়ে আসলে শাফিন, আপনি সেই গাড়িবহরের সাথেই আছেন, পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে জুলাই 36 এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকালেই বর্জ্য সরানোর কাজ শুরু হয়, কিন্তু মঞ্চের সামনে দেখা যায় অসংখ্য গাছ ভেঙে ফেলা হয়েছে। যত্রতত্র পড়ে আছে খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ, ব্যানার সহ নানা আবর্জনা। এছাড়া রোড ডিভাইডারে থাকা গাছগুলো নুয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশের কারণে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আমরা আগামীকালকে সেই গাছগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করবো ইনশাল্লাহ। এবং এইভাবে আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের স্বরূপে ফিরিয়ে আনতে চাই। ভোটার হতে যেসব বাধ্যবাধকতা রয়েছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে নির্বাচন কমিশন। আর প্রার্থী হতে চাইলে 29 ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে। একই সাথে জমা দিতে হবে মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের সশরীরে উপস্থিতির ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে ইসি। 2008 সালের সেপ্টেম্বরে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। এর পূর্বে তিনি ভোটার ছিলেন, তাহলে বাদ গেলেন কিভাবে? 2008 সালে হুদা কমিশন ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সহ ভোটার তালিকা প্রণয়ন করে। দেশের বাইরে অবস্থানের কারণে তখন ভোটার হতে পারেননি তারেক রহমান। এখন প্রশ্ন উঠেছে কোন প্রক্রিয়ায় ভোটার বা প্রার্থী হতে পারবেন তিনি। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। স্বাভাবিক নিয়ম বা প্রচলিত বিধি অনুযায়ী এখন কেউ ভোটার হতে পারবেন না, কিন্তু ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে ভোটের আগের দিনেও কেউ যদি আবেদন করেন কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভোটার করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি প্রার্থী হতে পারবেন না, কারণ মনোনয়ন ফর্ম তুলতে গেলে একটি ভোটার নম্বরের প্রয়োজন হয়। তারেক রহমান যদি মনোনয়নপত্র দাখিলের আগে ভোটার হন এবং মনোনয়নপত্র জমা দেন সেক্ষেত্রে প্রার্থী হতে তার কোনো বাধা নেই। যে মুহূর্তে উনি জমা দেবেন সেই মুহূর্তে ওনার সব যোগ্যতাগুলো থাকতে হবে। যখন আমাদের হার্ড কপি ছিল, মানে যখন আমাদের ডিজিটালাইজেশন হয়নি, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা যে সে তখন ওর পাশে স্বাক্ষর করে দিত ওই তালিকার মধ্যে ঢুকাই। এর আগে এইভাবে করা হতো, আর এখন তো ঢুকানো তো কোনো ব্যাপার না, সেটা তো অটোমেশন পদ্ধতি। অনেকের মনে প্রশ্ন, নির্বাচনের দিন যাদের বয়স 18 হবে তারা কি ভোটার হতে পারবেন? সাধারণের জন্য সেই সুযোগ আছে কিনা? ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইসি নির্ধারিত 31 অক্টোবরের পরে সেই সুযোগ নেই। 31 অক্টোবরের মধ্যে যাদের হয়েছে সেরকম কেউ হয়তো বাদ পড়ে গেছে, সে আবেদন করতে পারে যে আমি ভোটার হতে পারি। কিন্তু যার যে নভেম্বরে হয়েছে এবছর, যার বয়স 18 বছর হয়েছে, সে কিন্তু এই আওতায় আসবে না। হাজার হাজার মানুষকে ঢুকালে তো সিস্টেমটাই তো আর কাজ করে না। তারেক রহমানের ইসিতে সশরীরে উপস্থিতির ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরা পরস্পর শুনতে পেরেছি যে উনি নির্বাচন কমিশনে এসে করবে, না আসলে সেফটি সিকিউরিটির প্রশ্ন। ধরেন আমাদের এটা তো আবার কেপিআই, আমাদের অফিসটারও সেফটি সিকিউরিটির বিষয় থাকে অনেক সময়, আর ওনারটা তো আপনারা ভালোই বুঝেন। আর যেহেতু শিডিউল ডিক্লেয়ার হওয়া অবস্থা, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টাই আমার থাকবে ইনশাল্লাহ। 17 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার হাত ধরে সুশাসন, ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা জনমনে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে জামায়াত ইসলামী। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জাতির উপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি। এই ছায়া না সরা পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াত সংগ্রাম করে যাবে। অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ তোলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবির জামায়াতকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী শুরু হয় ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এর মাধ্যমে সংগঠনটির 2026 মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ইসলামী ছাত্র শিবির। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, জাতির ওপর এখনো কালো ছায়া বিদ্যমান। এই কালো ছায়া সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে। তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সব ধর্ম ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বলেন, জামাতে ইসলামী বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চায়। অনেকে সংখ্যাগণে বলছেন
আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বারবার ছাত্র শিবিরকে দমানোর চেষ্টা করা হচ্ছে। ট্যাগ লাগানোর সংস্কৃতি থেকেও বের হওয়ার আহ্বান জানান তিনি। তথাধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। অনুষ্ঠানে আগত অন্যান্য দলের রাজনৈতিক নেতারা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানকার খবরাখবর জানবো আমার সহকর্মী রাজীব আহমেদ সেখানকার আপডেট জানাচ্ছেন। রাজীব, জানাবেন আগুনের সবশেষ পরিস্থিতি, জানাবেন সেখানকার কি অবস্থা? রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার নামে যে পরিচিত যে একটি শপিং মার্কেট আছে, এখানে বিকাল 5:30 নাগাদ 8 তলায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন লাগানোর চেষ্টা করছে, আগুন নেভানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছি যে ল্যাডারের মাধ্যমে 8 তলায় আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট, এবং এখানে অনেক উৎসুক জনতা ভিড় করছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর জন্য হিমশিম খাচ্ছেন। এবং ভবনের সুউচ্চ ভবন হয়, 8 তলায় আগুন ধরার কারণে আগুন নেভাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে এবং মোটামুটি বলা চলে বড় সড়ই আগুন লাগছে, এবং এই কারণে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট একযোগে কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 8 তলার ফ্লোরে ফায়ার সার্ভিস কর্মীরা ল্যাডারের মাধ্যমে পানি দিচ্ছেন, এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় তারা আগুন নিবানোর প্রক্রিয়া করছেন। এখানে আমরা যেটা জানতে পারছি যে 8 তলায় গোটাউন রয়েছে, এবং এই গোটাউন থাকাতে আগুনের পরিধিটা একটু দ্রুত ছড়িয়ে গেছে, যে আগুন খুব অল্প সময়ের ভিতরে আগুনটা চারপাশে ছড়িয়ে গেছে। কিন্তু ভবনের নিচতলাতে এখনও আগুন ছড়ায় নেই। উপরতলাতে 8 তলার যেইখানে আগুনটা লেগেছে ওই 8ম ফ্লোরে আগুনের নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে বলে এখন পর্যন্ত তারা কাজ করছে। এবং উৎসুক জনতা যারা দেখছেন তারা বলছে যে 5:30 নাগাদ এই আগুন লাগার ঘটনাটা ঘটে, কিন্তু এখন পর্যন্ত 8ম তলায় আগুন জ্বলছে এবং প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, এবং চারপাশে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার সার্ভিস কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে আগুন ভবন উপরে 8 তলায় হয়, যে অন্যান্য যে নিচের ফ্লোরে আগুন হলে যে আগুনটা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু সুউচ্চ ভবনে আগুন নিয়ন্ত্রণে তারা অনেকটা হিমশিম খাচ্ছে। এবং আশপাশে থেকে পানির যে বিষয়টা, যে ফায়ার সার্ভিস বিভিন্ন থেকে পানির যে প্রয়োজন, যে বিভিন্ন জায়গা থেকে পানির জায়গাটাও তারা খুঁজে বের করতে তাদেরকে হিমশিম খাচ্ছে, এবং পানির সাপ্লাইয়ের ব্যাপারটাও তারা দেখতেছেন। এবং আগুন যে 1 ঘন্টা, এখন বাজে 6:30 নাগাদ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে চলছেন যে যেভাবেই হোক আগুনটা নিয়ন্ত্রণে করার জন্য। এবং এটা হচ্ছে ঢাকা শহরে একটা ব্যস্ততম জায়গা, 0 পয়েন্ট, যেখানে এই খদ্দর মার্কেট শপিং মল নামে পরিচিত এই জায়গাটাতে। এখানে এই ভবনে বহু ধরনের অফিস এবং দোকান এবং বিভিন্ন, বলতে গেলে এখানকার পুরো ভবনই আপনার বাণিজ্যিক একটি ভবন। এই ভবনের বিভিন্ন ধরনের অফিস এবং দোকান রয়েছে। এবং 8ম তলায় যেই ফ্লোরে আগুনটা লেগেছে ওখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ওখানে কোনো ধরনের গোডাউন রয়েছে, এবং গোডাউন থাকার কারণে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং
এইখানে ফায়ার সার্ভিস কর্মীরা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে ল্যাডারের মাধ্যমে তারা পানি দিচ্ছেন এবং তাদের যে ধরনের সক্ষমতা আছে সব ধরনের সক্ষমতা এবং প্রযুক্তিগত ব্যবহার তারা করছেন এবং তারা বলছেন যে তাদের 9টি ইউনিট এখানে কাজ করছে এবং এই 9টি ইউনিটের সকল কর্মীরা একযোগে কাজ করছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত আগুন নেভানোর জন্য যত ধরনের প্রক্রিয়া আছে বা যত ধরনের প্রযুক্তি আছে তারা সেটা ব্যবহার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ল্যাডারের মাধ্যমে পানি দিচ্ছেন এবং ভিতরেও আপনার সাততলার ভিতরেও আপনার ফায়ার সার্ভিস কর্মীরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভবনের ভিতরে ঢুকেছে এবং ঢুকে তারা তাদের যে প্রযুক্তিগত ব্যবহার করে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু আগুন এখন পর্যন্ত আগুন যে নিয়ন্ত্রণে নিয়ে আসার যে একটা অবস্থা সেই অবস্থা এখনো হয়নি আগুন 8ম তলায় আগুনের যে ধোঁয়া বা কুণ্ডলী তা বেড়েই চলছে এবং চারপাশে যেন আগুন ছড়িয়ে না যায় সেজন্য ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন এখানে যে উৎসব জনতার ভিড় আছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে 5:30 নাগাদ এখানে এই ভবনের আগুন লাগার ঘটনা ঘটেছে এবং তারা দেখেছেন সেখান থেকে 8ম তলায় ধোঁয়া বের হচ্ছে তখন তারা ফায়ার সার্ভিসকে কল করলে ফায়ার সার্ভিস দ্রুত খুব অল্প সময়ের ভিতরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রায় 1 ঘন্টা যাবৎ এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন যেন ছড়িয়ে না পড়ে এবং চারদিকে আশেপাশে আরও ভবন রয়েছে ওই ভবনগুলোতে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেদিক তো তারা খেয়াল রাখছেন এবং সেই ব্যবস্থা করেই তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আমরা এখানে দেখছি যে এই ভবনটি সুউচ্চ হয় 8তলা হওয়ার কারণে 8তলা যে ফ্লোর আগুন ওইখানে ল্যাডারের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আশপাশের চারদিক থেকে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ করার যায় কিনা সেই জন্য তারা চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে তারা আগুনটা নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত আগুন আপনার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনী এখন চেষ্টা করছে যে কিভাবে দ্রুত এই বৃহৎ শপিং মলের আগুনটা নিয়ন্ত্রণ করা যায় এবং ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এখন পর্যন্ত একযোগে কাজ করছে ধন্যবাদ আপনাকে রাজীব সেখানকার আপডেটগুলো পরবর্তীতে জানার চেষ্টা করব আপনার কাছ থেকে অনেক ধন্যবাদ আপনাকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ 2 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বিকেলে বুড়িগঙ্গা নদী থেকে জহিরুল ইসলাম শাকিল ও মোহাম্মদ হাসানের মরদেহ উদ্ধার করা হয় এর আগে ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বেসরকারি ডকইয়ার্ডের ঘাটের সামনে এই ঘটনা ঘটে নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান বাল্কহেডটি নদীতে নোঙর করা ছিল এ সময় ঢাকামুখী সুন্দরবন 16 লঞ্চ বাল্কহেডটিকে ধাক্কা দেয় এতে ডুবে যায় বালুবাহী নৌযানটি 3 জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও খোঁজ মেলে না 2 শ্রমিকের বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ি এবং আশপাশের এলাকার হোটেলে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় হোটেল মালিক সমিতি এতদিন শিক্ষার্থী ও মেডিকেল ভিসায় ভারতে সফররত বাংলাদেশিদের ছাড় দেওয়া হলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ छुटपुट नेता है जो उनका बयानबाजी जो चल रहा है वो सिलीगुड़ी कॉरिडोर গেল বছর বাংলাদেশে হওয়া রাজনৈতিক অস্থিরতার জেরে প্রথমে সব হোটেলে বাংলাদেশি পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছিল তবে মানবিক কারণে শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য আসা রোগীদের হোটেলগুলোর আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেই সম্প্রতি কিছু নেতা শিলিগুড়ি করিডোর এবং 7 সিস্টার্স নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানাতেই আর কোনো বাংলাদেশি পর্যটককে আবাসন সুবিধা দেওয়া হবে না গাজীপুরের টঙ্গীতে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর সাইদুল ইসলাম সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা হাসান উদ্দিন সরকার এ সময় বক্তারা অতীতের বিভিন্ন ঘটনা ও শিক্ষা ব্যবস্থার স্মৃতিচারণ করেন সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন যখন স্মৃতি রচনা করে আমার তখন একই বিন্দুতে মিলিত হই এই স্লোগানকে প্রতিপাদ্য করে এই আয়োজন 1967 থেকে 2025 পর্যন্ত মোট 58টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এতে অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি ব্যাংকার্স ফোরামের সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোদেজা খাতুন
শিল্পপতি আলতাফ হোসেন সরকার সহ অনেকে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।